আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জাহিন রানা। চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। সকাল 10টায় যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে রেল সেতুর উদ্বোধন করেন রেল সচিব ফাহিমুল ইসলাম। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মিস্টার ইতো তেরুয়াকি। এর মাধ্যমে উত্তরবঙ্গের 23 জেলায় উন্মুক্ত হলো যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। তারা বলছেন, জাপান বাংলাদেশের নির্মিত এ সেতু অর্থনীতির নতুন দ্বার খুলে দিল। সেতুটিতে আছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী সাজুল ইসলাম সঞ্চয়। আমরা প্রথমেই যাব আশিকুল আলমের কাছে। আশিক, যমুনা রেল সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে এই যমুনা রেল সেতুর উদ্বোধন হলো এবং এই উদ্বোধনের কার্যক্রম শেষে কিন্তু এখন ট্রেনটি রওনা দিচ্ছে টাঙ্গাইল যে ইব্রাহিমাবাদ যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন থেকে এখন এই ট্রেনটি সিরাজগঞ্জের সৈয়দাবাদ স্টেশনের দিকে রওনা হবে। আর সেই জন্যই কিন্তু আমরা ট্রেনের ঠিক সামনের যে বগিটি রয়েছে, ইঞ্জিন বগি, সেটিতে আমরা অবস্থান করছি। আপনি দেখছেন যে এরই মধ্যেই কিন্তু ট্রেনে সবাই উঠেছেন, যাত্রীরা সবাই ট্রেনে রওনা দিবেন। কিছুক্ষণের মধ্যেই এটি রওনা দিবে, আর সেজন্যই কিন্তু সবাই অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে চীনের যিনি রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত যেমনটা বলেছেন যে জাপানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়নের ক্ষেত্রে জাপানের যে ভূমিকা সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি রেলের সচিব এবং মহাপরিচালক তারাও কিন্তু জাপানের যে সহযোগিতা, সেই সহযোগিতাকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে সহযোগিতা জাপান করছে বাংলাদেশের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে সেই সহযোগিতা যাতে তারা অব্যাহত রাখেন সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন এবং তাদের কাছে এমনটাই আহ্বান করেছেন। আমরা যেটুকু জেনেছি যে এখানকার যারা স্থানীয় রয়েছেন, যারা যাত্রী এই প্রথম যেই ট্রেনে তারা উঠছেন, তারা বলছেন যে বিশেষ করে এই ট্রেনে প্রতিটি স্টেশনে যাতে ট্রেন থামানোর যে ব্যবস্থা সেটি যাতে থাকে এবং টিকিট আসন সংখ্যা যাতে বাড়িয়ে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা এখানে অনুষ্ঠানে তারা যুক্ত করেছেন, তারা দাবি জানিয়েছেন এবং রেলের কর্মকর্তাদের কাছে তারা কিন্তু এমনটি বলেছেন যে যাতে এখানকার যে স্টেশন, প্রতিটি স্টেশনে যাতে আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। আমরা কিন্তু এখন এই ট্রেনটি এখনই রওনা করব ঠিক সিরাজগঞ্জের উদ্দেশ্যে সৈয়দাবাদে। সেখানে কিন্তু আমাদের আরেক সহকর্মী রয়েছেন সঞ্চয়ের কাছে আমরা যাব এবং জানবো যে সেখানে আসলে উৎসুক জনতা তারা যে ভিড় করেছেন সেখানে তাদের অনুভূতি এবং এই যে 23টি জেলা যে নতুন করে যুক্ত হচ্ছে এই উত্তরবঙ্গের, সেই উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হচ্ছে সেটি নিয়ে সঞ্জয়ের কাছ থেকে শুনবো। সঞ্জয় আমাদের সাথে যুক্ত হবেন। সঞ্জয়, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি।
যেমনটি বলছিলেন, টাঙ্গাইলের পূর্ব প্রান্তে এই মুহূর্তে যমুনা রেল সেতুর যে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সেটির পরে যে সিরাজগঞ্জ অংশ অর্থাৎ যমুনা সেতু পশ্চিম পারে সয়দাবাদ যে স্টেশনটি রয়েছে এই স্টেশনে রয়েছে পরবর্তী আনুষ্ঠানিকতা। পূর্ব পার থেকে কিন্তু যে উদ্বোধনী ট্রেনটি রওনা হয়ে যমুনা রেল সেতু অতিক্রম করে পশ্চিম পাড়ের স্টেশনে আসবে, সেই ট্রেনের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে এখানে স্টেশন কর্মকর্তা, রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এখানকার যে স্থানীয় উৎসুক জনতা তারা কিন্তু স্টেশনটিতে ভিড় করছে। তো আসলে সকলেই অপেক্ষা করছে উদ্বোধনী ট্রেনের জন্য। আপনাদেরকে যদি একটি বিষয় আমি বলতে চাই যে আসলে এই উদ্বোধনী ট্রেনটি যাত্রার মধ্য দিয়ে কিন্তু উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যে রেল যোগাযোগ সেটিতে একটি নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। আজকে থেকেই কিন্তু যমুনা রেল সেতুর দেশের সর্ববৃহৎ যে রেল সেতু, এই সেতুর দুটি লাইন দিয়েই কিন্তু রেল চলাচল শুরু হচ্ছে, যার ফলে কিন্তু রেল চলাচলের যে অতিরিক্ত সময় ব্যয় হতো যমুনা সেতুতে সেটি কিন্তু আজকে থেকে হ্রাস পাবে। এখন থেকে কিন্তু 3 থেকে 4 মিনিটে কিন্তু এই সেতুটি অতিক্রম করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে যাতায়াত করতে পারবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে যে পণ্যবাহী ট্রেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু যমুনা সেতু অতিক্রম করে আজকে থেকে নিয়মিতভাবে চলাচল করতে পারবে, যার ফলে বলা চলে যে উত্তরাঞ্চলের অর্থনীতিতেও এই সেতুটি উদ্বোধনের একটি সুদূর প্রসারী প্রভাব পড়বে। তো আসলে এই পারে সেতুর পশ্চিম পারের যে আনুষ্ঠানিকতা রয়েছে, এই আনুষ্ঠানিকতার মাঝে রয়েছে এখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য যে অতিথিবৃন্দ রয়েছে তারা এই সেতুর বিষয়ে কিন্তু গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। তো আমার কাছে এই ছিল সিরাজগঞ্জ প্রান্ত থেকে যমুনা রেল সেতু উদ্বোধনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ 28 মার্চে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবার আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে অনলাইনে টিকিট কাটতে না পেরে অনেকে যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে এসে ভিড় করছেন। তারা বলছেন সকাল 8টা থেকে তারা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। মাত্র 4-5 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। আমি এখানে আসছি যে এখান থেকে কোনো টিকিট পাওয়া যায় কিনা। অনেকে আছে অনলাইনে কেটে ওটা মুনাফার জন্য কিছু হাতে রেখে দেওয়ার জন্য আমি মনে করলাম যে এখানে আসলে যদি ওইরকম কোনো টিকিট আমি পাই আর কি। আজকে টিকিট চাচ্ছি, আজকে টিকিটও নাই, কালকে চাচ্ছি, কালকেরও নাই, পরশু দিন চাচ্ছি, তাও নাই। বলতেছে যে 3 দিনে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। 16,636টা আসনের বিপরীতে টিকিট দেওয়া শুরু হয়েছে এবং সকাল 9টা পর্যন্ত 15,835টা টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। আর আজকে হিট করেছে 1,16,00,000। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ঈদ যাত্রার বাসের অগ্রিম টিকিটের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, এবার ঈদ যাত্রার টিকিটের বেশিরভাগ কোম্পানি অনলাইন টিকিট দিচ্ছে, তো বাস কাউন্টারে আসলে ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, বাস কাউন্টারে ভিড় নাই বললেই চলে। অর্থাৎ আজকে সকাল থেকে যেভাবে আমরা ট্রেনের টিকিট বিক্রি হচ্ছিল, অর্থাৎ ট্রেনের টিকিটের প্রতি মানুষের যে আগ্রহ সেটি কিন্তু এখনও সৃষ্টি হয় নাই বাস কাউন্টারগুলোতে। অর্থাৎ উপচে পড়া যে ভিড়টি আমরা সবসময় দেখে আসি সেই ধরনের ভিড় কিন্তু এখনও আসেনি। এখানকার কাউন্টার ম্যানেজারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে ঈদ যত সামনে আসছে হয়তো সামনের দিকে হয়তো কিছুটা ভিড় বাড়তে পারে। অর্থাৎ 25 রমজানের পর থেকে তাদের যে হয়তো উপচে পড়া ভিড় বা যে চাহিদার যে বিষয়টি সেটি হতে পারে। তবে একেবারে এখন বলা যায় একেবারে কাউন্টার ফাঁকা রয়েছে এবং বিশেষ করে সাধারণ যারা নিয়মিত যে যাত্রী তারা কিন্তু যাওয়া আসা করছেন। তবে ঈদের যে বিশেষ যে বিষয়টি সেটি হচ্ছে না এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অগ্রিম টিকিটের যে বিক্রির বিষয়টি তারা 28 তারিখের যে টিকিট বিক্রি করার কথা ছিল সেটিও কিন্তু তারা ওভাবে বিক্রি করতে পারছেন না। এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে বিভিন্ন যে বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো অনলাইনে টিকিট বিক্রি করছে, তারাও কিন্তু তেমন এখনো পর্যন্ত বাসে তেমন একটা সাড়া পাচ্ছেন আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে আগামীতে হয়তো আরও 4-5 দিন পরে হয়তো সেই টিকিটের চাহিদাটা বাড়তে পারে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে 6টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিসিবি। এ সময় এক চোরাকার বাড়িকে আটক করা হয়। রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজিবি জানায়, ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে জীবননগর থানা মোড়ে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার সহ একজনকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলো আনুমানিক মূল্য 87,48,680 টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম দফায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে আবারও নেমে এসেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। দ্বিতীয় দফায় আলোচনার বদলে দেশটিতে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশজুড়ে অসংখ্য শিশুসহ অন্তত 322 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা উপত্যকায় নিহত হয়েছে প্রায় 80 জন। ইসরায়েল জানায়, জিম্মিদের মুক্তি দিতে ও যুক্তরাষ্ট্রের শর্তে রাজি না হওয়ায় হামাস নির্মূলে তীব্র হামলা চালিয়ে যাবে তারা। এছাড়া বিমান হামলার পাশাপাশি আবারও সড়ক পথে অভিযান শুরুর কথা জানায় দেশটির প্রধানমন্ত্রী দপ্তর। এদিকে হামলার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন বন্ধ না হলে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে আক্রমণের হুমকি দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। গেল রোববার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, ইয়েমেনের জনগণ মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে এবং মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এটি চলবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুথি জনগোষ্ঠীর হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি জানান, এখন থেকে হুতিদের প্রতিটি আক্রমণকে ইরানের আক্রমণ বলে মনে করা হবে এবং এজন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। ফুটবল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ফেরে জাতীয় দল। প্রাথমিক দলে থাকা ইতালিয়ান সিরি ডি লিগে খেলা বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল বাংলাদেশে ফেরেনি। কোচ হাভিয়ার কাবরেরা জানিয়েছেন, সৌদি থেকেই ইতালি ফিরে গেছেন ফাহমিদুল। এদিকে আজ রাতে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দেবেন হামজা চৌধুরী। বুধবার দলের সঙ্গে অনুশীলন সেশনে থাকবেন হামজা। আগামী 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে 26 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এই দলে নেই লিওনেল মেসি। মেসি ছাড়াও মূল স্কোয়াডে নেই আরও 6 ফুটবলার। সোমবার মেজর লিগ সকারে আটলান্টার বিপক্ষে ম্যাচে উরুর পেশিতে চোট পান মেসি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এদিকে মেসি ছাড়াও আরও বাদ পড়েছেন গনজালো মন্তিয়াল, ফ্রান্সিসকো ওর্তোগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গার্নাচো, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা। আগামী 22 মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30। পরের ম্যাচে 26 মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে এই ম্যাচটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।